সাগরিকা দেবীর ৫ ছেলে মোহন, বিপ্লব, রোহিত, কমল এবং রাহুল চাকরি সূত্রে আলাদা আলাদা পৃথক জায়গায় বাস করে। তারা প্রত্যেকেই যেই অঞ্চলে বাস করত সেই অঞ্চলেরই পৃথক পৃথক ধর্মের ৫ মেয়েকে পছন্দ করে বিয়ে করে, কিন্তু সাগরিকা দেবী এই ঘটনা থেকে পুরোপুরি অজানা থাকে। একদিন, দিদি, এই দিদি কোথায় আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। এই দেখ, তোর ৫টা আলাদা ধর্মের বৌমার ছবি। মোহনের একটা বন্ধু রাজুকে এই ছবিটা পাঠিয়েছে, আর রাজুর বাবা তো আমার বন্ধু হয়, সেই আমাকে আসল ঘটনাটা জানালো। তোর ছেলেরা লুকিয়ে লুকিয়ে ৫টা আলাদা ধর্মের মেয়েদের বিয়ে করেছে, এমনকি ওরা তোকে কিছু না জানিয়ে দিব্যি সংসার করছে, আর আস্তে আস্তে ওরা তোকে ভুলে যাবে, দেখে নিস। চন্দন বাবুর ফোনে ফটো দেখে সাগরিকা দেবী আসল সত্যি ঘটনা জানতে পারে, কিন্তু তবুও সে হাসি মুখে তার বড় ছেলেকে ফোন করে। কিরে বাবা, কেমন আছিস? এবার হোলির ছুটিতে বাড়িতে আসছিস তো তোরা? কি হলো, কিছু বলছিস না কেন? মা, এবার বোধহয় আমরা বাড়িতে যেতে পারবো না, কারণ আমাদের এখানে কাজের অনেক চাপ আছে। আর কত মিথ্যা কথা বলবি? আমি জানি তোরা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিস, তবে এতে আমার কোনো অসুবিধা নেই। তোরা খুশি হলেই আমি খুশি। বৌমাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে আয়। হোলির সময় তোদের অফিস ছুটি থাকবে, আমি জানি। মা, তুমি হয়তো আসল সত্যি জানো না যে আলাদা আলাদা ধর্মের ৫ মেয়েকে আমরা বিয়ে করেছি। আরে, মানব ধর্মের উপরে কি আর কোনো ধর্ম আছে? নেই তো। আমিও এটাতেই বিশ্বাসী, ধর্ম পরে, আগে তো মানুষ। আমার কোনো আপত্তি নেই, তুই শুধু বৌমাদেরকে হোলির ছুটিতে বাড়িতে নিয়ে চলে আয়। ঠিক আছে বাবা, আমি এখন রাখি, হোলির জন্য অনেক আয়োজন করতে হবে। এই বলে সাগরিকা দেবী ফোন রেখে দেয়। ওদিকে মোহন, তার ভাইরা এবং তাদের স্ত্রীরা সাগরিকা দেবীর এমন চিন্তা ভাবনার নিদর্শন দেখে খুবই খুশি হয়, কিন্তু এদিকে চন্দন বাবু তার দিদির এরকম আচরণ কিছুতেই মেনে নিতে পারে না। এ তুই কি করছিস দিদি? তুই এত সহজে কিভাবে সব মেনে নিচ্ছিস? তোর ছেলেরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ আলাদা আলাদা ধর্মের মেয়েদেরকে বাড়িতে আনবে, তোর বাড়ি অশুদ্ধ হয়ে যাবে তো, আর এতে তুই খুশি হচ্ছিস? আমি কিছুই মেনে নিচ্ছি না। আমি আমার ছেলেদেরকে নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছি। ওই ৫ আলাদা আলাদা ধর্মের মেয়েদের হাত থেকে আমার ৫ ছেলেদেরকে আমি উদ্ধার করেই ছাড়বো। আমি যদি ওদেরকে মেনে নেওয়ার নাটক না করি, তাহলে ওরা কখনোই বাড়িতে ফিরবে না। এভাবে সাগরিকা দেবী তার ৫ বৌমা বাড়িতে প্রবেশ করার আগেই তাদেরকে বাড়ি থেকে এবং তার ছেলেদের জীবন থেকে দূরে পাঠানোর জন্য প্ল্যানিং করতে থাকে। অন্যদিকে তার ছেলে এবং বৌমা বাড়িতে আসার জন্য বন্দোবস্ত করতে থাকে। প্রিয়াঙ্কা, নাফিসা, মেরি, রিহা এবং ডালাই হোলি উপলক্ষে নিজেদের শাশুড়ি মায়ের জন্য সুন্দর সুন্দর উপহার কেনে। তারা শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য খুবই উৎসাহিত থাকে, সেই সাথে তারা প্রত্যেকেই খুবই খুশি থাকে। ২-১ দিনের মধ্যেই হোলির ছুটিতে তারা আলাদা আলাদা ধর্মের ৫ বউ নিজেদের স্বামীদের সঙ্গে শ্বশুর বাড়িতে চলে আসে। মা, আমরা প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের এরকম সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না, কিন্তু তুমি আমাদের এই সিদ্ধান্ত মেনে নিয়ে উদার মানসিকতার পরিচয় দিয়েছো। তোমাকে মা হিসেবে পেয়ে আমরা সত্যি খুবই গর্বিত। এসব কথা পরে বলবি। আমি তো ৫ বৌমাকে দেখে কিছুতেই বুঝতে পারছি না কোনটা কোন ধর্মের মেয়ে। এদের পোশাক আশাক তো সাধারণ, নিজের ধর্মের মতো এরা তো জামা কাপড় পরেনি। আমি তো ভেবেছিলাম আমি এদের ভাষাও হয়তো বুঝতে পারবো না। এটাই তো সবচেয়ে বড় কথা মা, যদি সবাইকে একই রকমের সাধারণ জামা কাপড় পরিয়ে দেওয়া যায়, তাহলে কোনটা হিন্দু কোনটা মুসলিম কেউ তো উদ্ধার করতে পারবে না। এরা প্রথম থেকে এরকম সাধারণ জামা কাপড় পরে। আর মা, শুধু তাই নয়, এদের সবাইকে আমরা বাংলা ভাষায় কথা বলতেও শিখিয়ে দিয়েছি। এরা এত সুন্দর বাংলা বলবে, কেউ এদেরকে দেখে বুঝতেই পারবে না যে এরা আলাদা ধর্মের মানুষ। যাক, এটা খুব ভালো কথা। আমিও এটাই চাই, কারণ যতই যাই হোক আমাদের তো সমাজে একটা মান সম্মান আছে। আমি আমার ছেলেদের খুশির জন্য এরকম সিদ্ধান্ত মেনে নিয়েছি, কিন্তু সমাজের কেউ মেনে নেবে না। লোকে নানান রকমের আজে বাজে কথা বলবে। তবে এরা ৫ জনে যদি মিলেমিশে ৫ বোনের মতো সংসার করতে পারে, তাহলে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না। আমরা ৫ জনই তো ৬ মাস একসঙ্গেই থেকেছি। আমাদের তো ৬ মাস আগেই বিয়ে হয়েছে, আর ৫ জন একসঙ্গে থাকতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আশা করছি এই বাড়িতেও আমরা মিলেমিশে থাকতে পারবো। তাহলে তো খুব ভালোই হবে। আজকে থেকে এটা তোমাদের বাড়ি, তোমরা এখানে নিজেদের মতো করে থাকতে পারো, কোনো বাধা নিষেধ নেই। যাও, এখন তোমরা নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। শাশুড়ি মায়ের এরকম ব্যবহারে ৫ বৌমা প্রচন্ড খুশি হয়, সেই সাথে ৫ ভাইও খুবই খুশি থাকে। পরের দিন সাগরিকা দেবী তার ৫ বৌমাকে ডেকে বলে, দেখো, সামনেই তো হোলি, আর মাত্র ২ দিন বাকি। হোলির আগে আমরা প্রত্যেক বছর আমাদের বাড়িটাকে খুব ভালো মতো পরিষ্কার করি। এতদিন পর্যন্ত আমি এই কাজগুলো করে এসেছি, কিন্তু এবার তোমরা ৫ বৌমা মিলে এই কাজগুলো করবে। তোমাদের কারোর কোনো অসুবিধা নেই তো? না মা, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি শুধু আমাদেরকে কি কাজ করতে হবে সেটা বলুন। শ্বশুর বাড়িতে এসে কাজ করব না তা কি কখনো হয়?
আচ্ছা আগে বলো, তোমরা তো সবাই আলাদা ধর্মের, শুধুমাত্র প্রিয়াঙ্কাকে ছাড়া। প্রিয়াঙ্কা আমাদের ধর্মেরই মেয়ে, তাই প্রিয়াঙ্কাকে আলাদা করে আমার কিছু জিজ্ঞাসা করার নেই। তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি, তোমরা তো আমাদের ধর্মের মেয়ে নও, তাই আগে কি কখনো তোমরা হোলি উৎসব পালন করেছো? হ্যাঁ শাশুড়ি মা, আমরা প্রত্যেকেই বিয়ের আগে অনেকবার হোলি উৎসব পালন করেছি। আসলে আমরা ধর্মের উপর নির্ভর করে মানুষকে বিবেচনা করি না। আমাদের সবারই আলাদা আলাদা ধর্মের বন্ধু ছিল, তাই আমরা স্কুল কলেজে পড়ার সময় একসঙ্গে হোলিতে রং খেলেছি, খুব মজা করেছি। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে শ্বশুর বাড়িতে হোলি উৎসব পালন করতে তোমাদের কোনো অসুবিধা নেই, তাই তো? কারোর কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে বলতে পারো, আমি কোনোভাবেই তোমাদেরকে জোর করব না। কেউ যদি তোমরা হোলি উৎসব পালন করতে না চাও তাহলেও কোনো অসুবিধা নেই, তোমরা নাই করতে পারো। না মা, আমাদের কারোরই কোনো অসুবিধা নেই। আমরা খুব খুশি মনে একে অপরের সঙ্গে রং খেলবো, হোলিতে আনন্দ করব। আমরা তো অনেকদিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাতে আমরা বিশ্বাস করি। ঠিক আছে, আমি শুধু তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যে আলাদা ধর্মের মেয়ে সেটা যেন আমাদের এলাকার কেউ বুঝতে না পারে, এমনকি কাকপক্ষীও যেন জানতে না পারে। হোলির দিনে আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই আমাদের বাড়িতে রং খেলতে আসে, তাই তোমাদেরকে দেখে কেউ যেন কিছু বুঝতে না পারে, এটা তোমরা খেয়াল রেখো। আর হ্যাঁ, যাও, 1 তলা থেকে পুরো 4 তলা পর্যন্ত পুরো বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করো। এই শুনে সাগরিকা দেবীর 5 বৌমা যে যার মতো কাজে লেগে পড়ে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে। তাদের শরীরে যেন কোনো রকমের ক্লান্তির চিহ্ন দেখা দেয় না। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন সাগরিকা দেবী তার বৌমাদের জন্য হোলি উপলক্ষে নতুন শাড়ি কিনে নিয়ে আসে। এই দেখো, আমি তোমাদের জন্য সাদা শাড়ি কিনে এনেছি। আসলে হোলির দিনে আমরা সবাই সাদা জামা কাপড় পরে রং খেলতে পছন্দ করি, তাই আমি চাই তোমরাও আমাদের মতো সাদা শাড়ি পরে এবার হোলিতে রং খেলবে। ই বাবা, সাদা শাড়ি পরে রং খেলতে হবে? আমি তো জানতাম শুধুমাত্র বিধবারাই সাদা শাড়ি পরে। সাধবারাও যে সাদা শাড়ি পরতে পারে এটা তো আমি জানতামই না। না জানাটাই স্বাভাবিক, তবে আস্তে আস্তে সবই জেনে যাবে। আর হ্যাঁ, তোমরা কেউ মাছ মাংস খাও না তো? আসলে আমরা একেবারে শুদ্ধ শাকাহারী। আমাদের বাড়িতে কেউ মাছ মাংস আমিষ জাতীয় খাবার খায় না। যতদিন না হোলি শেষ হচ্ছে তোমরাও কিন্তু কেউ মাছ মাংস খাবে না। না না মা, আমরা 5 জন ভেজিটেরিয়ান। আমরাও আমিষ জাতীয় কোনো খাবার খাই না, কোনো অসুবিধা নেই। কি করে এদেরকে শায়েস্তা করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যাই বলছি সবকিছুই তো এরা সহজে মেনে নিচ্ছে। আমার মনে হচ্ছে আমার ছেলেরা এদেরকে আগে থেকেই সব শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে, যাতে আমি কোনো কিছু নিয়ে এদেরকে কথা শোনাতে না পারি। কিন্তু আমাকেও চেনে না, প্রিয়াঙ্কাকে ছাড়া বাকি 4 বিধর্মী মেয়েকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এই ভেবে সাগরিকা দেবী বাজারে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চলে যায়। সে বাজার থেকে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল কিনে নেয়, আর সেই সাথে এক ক্ষতিকর বিষও কিনে নেয়। ব্যাস, এবার আসল খেল দেখানোর পালা। এই ক্ষতিকর কেমিক্যালটা আমি কালকে রঙের মধ্যে মিশিয়ে দেব। আমার বিধর্মী 4 বউ এই রং গায়ে মাখলে জ্বলে পুড়ে মরে যাবে। শুধু তাই না, এই বিষ আমি খাবারে মিশিয়ে ওদেরকে খাইয়ে দেব। ওরা চিরতরে শেষ হয়ে যাবে। তারপর আমি আমার 4 খোকার নতুন করে বিয়ে দেব। এমনই ভাবনা চিন্তা করতে করতে সাগরিকা দেবী বাড়িতে চলে আসে। পরের দিন সাগরিকা দেবী লুকিয়ে লুকিয়ে রঙের মধ্যে সেই বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয়, আর সেই সাথে সে দোকান থেকে কিনে আনা বড় বড় লাড্ডুর মধ্যে বিষ মিশিয়ে রেখে দেয়। এই নাও, তোমরা কিন্তু কেউ উল্টোপাল্টা রং গায়ে মাখবে না। আমি তোমাদের জন্য বাজার থেকে হার্বাল রং কিনে এনেছি। এই রং গায়ে মাখলে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। আর এই নাও, এখানে লাড্ডু আছে। হোলির দিনে অবশ্যই মুখ মিষ্টি করতে হয়। এই লাড্ডুগুলো খেয়ে নাও তোমরা। কিন্তু মা, এখানে তো 4টে লাড্ডু আছে, আর আমরা তো 5 জন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা 5 জনে অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। এমনিতেও আমরা মিষ্টি খেতে পছন্দ করি না, আমাদের গা গোলায়। না না বড় বৌমা, আমি তোমার জন্য রান্নাঘর থেকে আলাদা লাড্ডু এনে দিচ্ছি। এই লাড্ডু তুমি খেও না, দাঁড়াও। সাগরিকা দেবীর কোনো কথা না শুনেই প্রিয়াঙ্কা সবার আগে একটা লাড্ডু থেকে অল্প একটু লাড্ডু ভেঙে নিয়ে মুখে পুরে নেয়। আপনাকে আর লাড্ডু আনতে যেতে হবে না মা, আমাদের এখন লাড্ডু খাওয়ার সময় নেই। এখন আমরা অনেক মজা করব। এই নাও, তোমরা হা করো, আমি তোমাদেরকে অল্প অল্প লাড্ডু খাইয়ে দিচ্ছি। জানি আমার মতো তোমরাও মিষ্টি খেতে পছন্দ করো না, কিন্তু অল্প করে খাও, কিচ্ছু হবে না। এই বলে প্রিয়াঙ্কা
নিজের হাতে সবাইকে অল্প অল্প করে মিষ্টি খাইয়ে দেয়। সেই মিষ্টি খাওয়ার পর থেকেই সবার গলা বুক জ্বালা করতে থাকে, কিন্তু তবুও তারা সবকিছু উপেক্ষা করে রং খেলতে শুরু করে দেয়। সাগরিকা দেবী তার বড় বৌমা প্রিয়াঙ্কাকে বাকিদের থেকে আলাদা করার চেষ্টা করলেও সে কিছুতেই কিছু করতে পারে না। তার 5 বৌমা একসঙ্গে রং মাখতে থাকে। এর ফলে তারা 5 জনই রং মাখার পর গায়ে জ্বালা যন্ত্রণা অনুভব করে। এমনকি তারা ছটফট করতে করতে যে যার মতো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তাদের এমন অবস্থা দেখে সাগরিকা দেবীর ছেলেরা খুবই ভয় পেয়ে যায় এবং 5 বউকে তারা হাসপাতালে ভর্তি করে। ওনারা যেই রং গায়ে মেখেছিলেন সেই রঙে এক ক্ষতিকারক কেমিক্যাল মেশানো ছিল, আর ওনাদের শরীরেও একটা বিষাক্ত উপাদান খুঁজে পাওয়া গেছে। তবে ওনাদের ভাগ্য ভালো, ওনারা যে খাবারটা খেয়েছেন সেই খাবারের সঙ্গে বিষ খুব কম পরিমাণে ওনাদের পেটে গেছে, সেই জন্যই ওনাদেরকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে ওনাদের ত্বকের মাঝখানে কালো কালো দাগ থাকবে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। যে ওষুধ দিয়েছি, যে মলম দিয়েছি, এগুলো ঠিকঠাক করে ব্যবহার করবেন। আমি পুলিশকে অলরেডি খবর দিয়ে দিয়েছি, এখনই পুলিশ এসে তদন্ত করে বের করবে এই কাজটা কে করেছে। যে কাজটা করেছে তাকে আমরা কিছুতেই ছাড়বো না, সে যেই হোক না কেন। আজকে হোলির মতো এত বড় একটা উৎসবে এরকম একটা নোংরা কাজ কি করে করেছে উপরবেলাই জানে। পুলিশের কথা শুনে সাগরিকা দেবী প্রচন্ড ভয় পেয়ে যায়। না বাবা, তোরা দয়া করে পুলিশে খবর দিস না। আসলে এই কাজটা আমি করেছি। জানি না আমার কি হয়েছিল, আমি একবারও ভেবে দেখিনি যদি পুলিশকে ব্যাপারটা জানানো হয় তাহলে তো আমি ধরা পড়ে যাব। এটা আমার একদমই খেয়াল ছিল না। আসলে আমি কিছুতেই আলাদা ধর্মের মেয়েদেরকে মেনে নিতে পারছিলাম না, আর সেই জন্যই হিংসার আগুনে জ্বলে আমি এই কাজটা করে ফেলেছি। ছি মা ছি, ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা, তোমার চিন্তা ভাবনা খুবই উদার। তোমাকে আমাদের মা বলতে ঘৃণা করছে। আমরা তোমাকে ছাড়বো না মা, তুমি আমাদের বৌদির ক্ষতি করতে চেয়েছো। আমরা পুলিশকে সব সত্যি কথা বলে দেবো। দয়া করে তোমরা এরকম করো না। মা যখন নিজের ভুল বুঝতে পেরেছেন আর মা যখন আমাদের কাছে ক্ষমা চাইছেন, তখন মাকে ক্ষমা করে দেওয়া উচিত। কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া এটাও কিন্তু উদার মানসিকতার পরিচয়। মাকে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তোমরা দয়া করে পুলিশকে আসতে বারণ করে দাও। নিজের বৌমাদের মুখে এমন কথা শুনে সাগরিকা দেবী তার ভুল বুঝতে পারে। সে তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। তাই সাগরিকা দেবী হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চায়। সেদিনই সাগরিকা দেবী তার 5 বৌমাকে মন থেকে মেনে নেয়। সেই দিনের পর থেকে তারা সকলে মিলেমিশে বসবাস করতে থাকে। মালবিকা এবং অপূর্ব প্রায় 1 বছর ধরে তাদের দাম্পত্য জীবন কাটাচ্ছে, কিন্তু এতদিন পরেও তাদের দাম্পত্য জীবন আজও সুখের হয়ে ওঠেনি। তার একমাত্র কারণ অপূর্বর নিজের বাড়ির লোকেরা। যেহেতু অপূর্ব মালবিকাকে সবার অমতে গিয়ে বিয়ে করেছিল, তাই প্রথম দিন থেকেই অপূর্বর বাড়ির লোকজন মালবিকাকে দু চোখে দেখতে পারে না। কোনো না কোনোভাবে তারা দিনরাত মালবিকাকে বিরক্ত করতে ব্যস্ত থাকে। আর এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে অপূর্ব যখন অফিসের কাজে শহরের বাইরে থাকে। সকাল 10টা বাজতে চললো, এখনো নিজের ঘরে বসে বসে ফোন ঘাঁটছো? শ্বশুর বাড়িতে কি শুধু ফোন ঘাঁটতে এসেছো? তোমার আর কোনো কর্তব্য নেই? সকালবেলা ঘুম থেকে উঠে যখন কাজ করছিলাম তখন তো আপনি আমাকে এটা বলেননি যে শ্বশুর বাড়িতে শুধু কাজ করতে এসেছি কিনা। যেই 2 মিনিট ফোনটা নিয়ে বসলাম অমনি আপনার চোখে পড়ে গেল। তোমরা কে কোথায় আছো শুনে যাও। কিরকম স্বার্থপর একটা বৌমা আমার ছেলে বাড়িতে নিয়ে এসেছে। তোমরা এসে দেখো, প্রত্যেকদিন এইভাবে আমাকে অপমান করে আর আমি কিছুই বলতে পারি না। মনোরমা দেবীর গলার আওয়াজে মালবিকার ননদ নন্দিতা সেখানে চলে আসে। কি হয়েছে গো মা, তুমি হঠাৎ এরকম কান্নাকাটি করছো কেন? এই মেয়েটা কি তোমাকে আবার কিছু বলেছে? গায়েটায় হাত তোলেনি তো আবার? যা দিনকাল পড়েছে তাতে আর কিছুই অবিশ্বাস্য নয়। চোরের সাক্ষী মাতাল এসেছে। এবারে শুনবে হাফ কথা, বুঝবে ডবল, তারপর আবার বলবে আরো 4 গুণ। এইভাবে মা মেয়েতে মিলে খুব দক্ষতার সাথে আমার ফ্রি সময় কাটানোটা একেবারে নষ্ট করে দেবে। দাদা এখন বাড়িতে নেই, তাই তুমি কি ভেবেছো আমাদের সাথে তুমি যা খুশি করবে আর ছাড় পেয়ে যাবে? দাঁড়াও, দাদা বাড়িতে আসুক একবার, তারপর তোমার ব্যবস্থা করছি। আমাকে আর আমার মাকে দিনরাত অপমান করে তুমি কিছুতেই ছাড় পাবে না। তোমাদেরকে নিয়ে একটা নতুন সিনেমা বানাবো ভাবছি, আর সিনেমার নাম দেব শ্বশুরবাড়ি নাম্বার 1। ভালো হবে না বলো? কি বলো? দেখেছিস নন্দু, বৌমা এতদিনে বুঝতে পেরেছে যে আমরা আসলেই শ্বশুরবাড়ি নম্বর 1। তোমার মতো একজন বৌমাকে সামলে রেখেছি, আর তারপরেও আমরা শ্বশুরবাড়ি নাম্বার 1 হব না তো কে হবে শুনি? না, আসলে শ্বশুরবাড়ি নাম্বার 1 এই কারণেই বললাম যে সব দিক থেকে আমি আপনাদেরকে 10-এর মধ্যে 1ই দেব। ভদ্রতায় 1, লোকের সমস্যা বোঝাই 1, কাউকে ভালোবেসে তাকে আপন করাতেও 1, ইত্যাদি ইত্যাদি, সবকিছুতেই 1।
এভাবেই মালবিকার সাথে তার শাশুড়ি মা এবং ননদের বেশ ভালো রকমের ঝগড়া লেগে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকটা দিন কাটে। মালবিকা আগের মতো তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে না, কারোর সাথে তেমন ভাবে ফোনেও কথা বলে না। তাই হঠাৎই মালবিকার খোঁজ নিতে তার বেশ কয়েকজন বন্ধু বান্ধব মালবিকাকে কিছু না জানিয়েই তাদের বাড়িতে চলে আসে। বন্ধুরা সেখানে আসতেই মালবিকা তাদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। সে সারাক্ষণ ঘরে বসে গল্প করলেও তার শাশুড়ি মা কিংবা ননদ কেউই তাকে একবারের জন্য ডাকতে আসে না। এর বন্ধুগুলো কখন যাবে কে জানে, প্রায় 1 ঘন্টা তো হতেই চললো। ওই মহারানী ভিক্টোরিয়া ঘরে বসে বসে গল্প করবে, আর ওর কাজগুলো কি আমরা করব? এসব বলিস না, কেউ শুনতে পেলে আমাদের খারাপ ভাববে। বাড়িতে আমরা যা খুশি তাই করি না কেন, কখনোই বাইরের লোকেদের আমাদের ঘরের খবর কিছু বুঝতে দেওয়া যাবে না। এই কথাটা সারা জীবন মনে রাখবি। এই সুযোগে বৌদিরও আমাদের সেরা পাওয়া হয়ে যাবে। ধুর ধুর, ভাল লাগে না এসব। আমি তো ভেতরে গিয়ে বলেই দেব যে ওকে এক্ষুনি কাজ করতে আসতে হবে। ওর কাজ আমি করব না, ও বসে বসে গল্প করবে আর আমি ওর কাজ করব। এই বলে তারা মালবিকার ঘরের ভেতরে যায়। তাদের দুজনকে দেখতেই মালবিকা একেবারে চমকে যায়। আপনারা আমাকে ডাকতে এসেছেন বুঝি? আমি এক্ষুনি যাচ্ছি। এতদিন পরে বন্ধুগুলো এলো, বুঝতেই তো পারছেন কত কথা জমেছিল। সবগুলোকে এক এক করে বলতে শুরু করে দিয়েছি, তাই টাইমের খেয়ালই করিনি। এটা বোধহয় তোর শাশুড়ি মার ননদ, তাই তো? আপনারা ভালো আছেন তো? তোর কিন্তু সারা জীবন আর একটা ইচ্ছা ছিল, তোর একটা ছোট বোন হবে। এখানে এসে আশা করি তোর সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সে আর বলতে। ঠিক আছে, তোরা কিছুক্ষণ বস, আমি ঘরের কয়েকটা কাজ করে দিয়ে আসছি। বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? আমরা তো আগে কখনো তোর বাড়িতে আসিনি, আজ প্রথমবার এলাম। আর আজও তুই এইভাবে আমাদেরকে বসিয়ে রেখে চলে যাবি? তোর শ্বশুর বাড়ির লোক অতটাও খারাপ নয় যে তোকে তোর বন্ধু বান্ধবদের সাথে একটু গল্প করতে দেবে না, কি ম্যাডাম? ঠিক বলছি তো? নন্দিতা হা করে এক দৃষ্টি রাহুলের দিকে তাকিয়ে তার কথা শুনতে থাকে। তার মুখ চোখ দেখলেই বোঝা যায় প্রথম দেখাতেই তার রাহুলকে পছন্দ হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, বৌদি এখন আপনাদের সাথে গল্প করবে, আর বাকি সমস্ত কাজ আমি করে দেব। বৌদি, তুমি এখানে গল্প করো। তোমার চা খেতে ইচ্ছা করবে বা যা দরকার হবে তুমি আমাকে ডাকবে, কেমন? আমি বাইরেই আছি। হঠাৎ করে নন্দিতা এরকম ভোল পাল্টে ফেলায় মালবিকা এবং মনোরমা দেবী দুজনেই আকাশ থেকে পড়ে। নন্দিতা মালবিকার ঘরে ঢোকার আগে বলেছিল সে কিছুতেই তার বৌদির হয়ে কোনো কাজ করবে না, আর এখন সে একা হাতে সমস্ত কাজ করতে থাকে। এমন দৃশ্য তারা আগে কেউ কখনো দেখেনি। মালবিকা নন্দিতাকে যতবার যেই কাজের জন্য তার ঘরে ডাকে, নন্দিতা ততবারই সেখানে চলে আসে। মালবিকা নিজের এবং নিজের বন্ধুদের পছন্দ মতো নানান রকমের খাবার নন্দিতাকে বানাতে বলে। নন্দিতা কোনো সাড়া শব্দ না করেই সমস্ত খাবার বানিয়ে দেয়। এই সমস্ত খাবার আপনি বানিয়েছেন? সত্যি দারুণ হয়েছে। আপনার হাতে জাদু আছে বলতে হবে। তুই খুব লাকি রে মালবিকা। বাড়িতে এরকম একজন অসাধারণ শেফ থাকলে জীবন কত সুখের হয় সেটা শ্বশুর বাড়িতে এসেই বুঝতে পারছি। আমিও নিজেও জানতাম না যে নন্দিতা এত ভালো ভালো খাবার রান্না করতে পারে। আসলে ও তো আগে কখনো। এবার থেকে তুমি যখন যেটা বলবে আমি সেটাই বানিয়ে দেব, কথা দিচ্ছি। আমি আগে কি করতাম না করতাম, এখন এসব বলে আমাকে আর সবার সামনে লজ্জায় ফেলো না। তোমাদের আর কিছু লাগলে বলো, আমি এনে দিচ্ছি। আপনার আর কিছু লাগবে রাহুল বাবু? তুমি আমার নাম জেনে গেলে কি করে? আমি তো তোমাকে আমার নাম বলিনি, আর তুমি তো এখানে ছিলেও না। নন্দিতা রাহুলের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মালবিকা খুব ভালো করে বুঝতে পারে নন্দিতার রাহুলকে পছন্দ হয়েছে। সেই কারণেই হঠাৎই ননদিনী রায়বাঘিনী থেকে সে সোনামণি ননদিনী হয়ে গেছে। নন্দিতার এই ব্যবহার মনোরমা দেবীরও খুবই অদ্ভুত লাগে। সে নন্দিতাকে তার এমন ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলে নন্দিতার গালগুলো যেন লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু সে তার মাকে কিভাবে সবকিছু গুছিয়ে বলবে সেটাই বুঝে উঠতে পারে না। মনোরমা দেবী অনেক জোর করায় নন্দিতা নিজের মুখ খুলতে বাধ্য হয়। তুমি অনেকদিন ধরে বলছিলে না আমার বিয়ে দেবে, এবার তুমি চাইলে আমার বিয়ের ব্যবস্থা করতেই পারো। পাত্র আমার পছন্দ হয়ে গেছে। সে কি, কে সে? বৌমার ওই বন্ধু, তাই তো? তাই ভাবি হঠাৎ করে তোর ভোল এমন পাল্টে গেল কেন? তোরা দুই ভাই বোনই সমান। তোর দাদাও নিজের ইচ্ছে মতো বিয়ে করেছে, আর এখন দেখছি তোরও মতিগতি সেদিকেই যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে তো যাচ্ছে, আমি যেটা বলছি সেটা শোনো। এবার থেকে বৌদির সাথে আর কোনো রকমের খারাপ ব্যবহার করবে না। আমরা যদি বৌদির সাথে আবার আগের মতো ব্যবহার করতে শুরু করি তাহলে ও রাহুলকে আমাদের সবার ব্যাপারে খারাপ খারাপ কথা বলবে। এরকম হলে আমার বিয়ে ঠিক হওয়ার আগেই কিন্তু ভেঙে যাবে।
সেদিনের পর থেকে মালবিকার প্রতি তাদের ব্যবহার এমন ভাবে পাল্টে যায় যেন মালবিকা কোনো রাজ্যের রানী আর নন্দিতা ও মনোরমা দেবী তার আজ্ঞাকারী প্রজা। হঠাৎ করে এরকম ব্যবহার দেখে মালবিকা যেমন খুশি হয় তেমনি মজাও পায়। এখন সে প্রায় দিনই বিশ্রাম করে, ফোন দেখে, টিভি দেখে, আর এখন তার বন্ধু বান্ধবরা মাঝে মাঝেই তার বাড়িতে আসে। মালবিকা এমনিতেও আর আগের মতো অক্লান্ত পরিশ্রম করে না, কিন্তু তার বন্ধু বান্ধবরা এলে তাকে নিজের জন্য জলটাও নিয়ে খেতে হয় না। তার সমস্ত কাজ করে দেওয়ার জন্য নন্দিতা সারাক্ষণ পেছনে পেছনে ঘুরতে থাকে। এই সমস্ত কিছু দেখে মালবিকার বন্ধুদেরও খুবই ভালো লাগে। সত্যি তো শ্বশুরবাড়ি একেবারে নাম্বার 1 শ্বশুরবাড়ি। আমি আমাদের এতজন বন্ধু শ্বশুরবাড়িতে গেছি ঠিকই, কিন্তু কোথাও তাদেরকে এইভাবে ফ্রিতে থাকতে দেখিনি। তুই সত্যি সত্যি খুব লাকি। লাকি তো আমাকে তুই বানিয়েছিস রাহুল। তুই না থাকলে আমার কপালে যে এত সুখ লেখা ছিল সেটা আমি জানতেই পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার এর মধ্যে কি করলাম? আমি তো যা দেখেছি তাই বলেছি। তোর শাশুড়ি মা একেবারে নিজের মায়ের মতো তোকে আগলে রাখে, তোর ননদ তো নিজের বোনের মতো তোকে ভালোবাসে, তারপর ও তো কত ভালো রান্নাও করতে পারে। মনোরমা দেবী আর নন্দিতা বাইরে থেকে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। নন্দিতা মনে মনে খুবই খুশি হয়, কিন্তু হঠাৎই মালবিকার ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে নন্দিতা এবং মনোরমা দেবী দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা শুনতে পায় রাহুল যেন চিৎকার করে করে কি সব বলছে। তারা ভালো করে দরজার বাইরে কান পেতে সমস্ত কথা শোনার চেষ্টা করে। এই কারণে তুই আমাদের সবাইকে তোদের বাড়িতে ডাকিস না, তাই তো? তুই জানিস না আমার গার্লফ্রেন্ড আছে, তারপরেও তোর কিভাবে মনে হলো আমি তোর ননদকে বিয়ে করতে পারবো? তোর থেকে কিন্তু আমি এটা একেবারেই আশা করিনি। আমি তো শুনেছিলাম তোরা সুরঞ্জনের ব্রেকআপ হয়ে গেছে, আর বিশ্বাস কর নন্দিতা তোকে সত্যিই খুব ভালোবাসে। প্রথম তো ফোন করে বলতিস তোর শাশুড়ি মা ননদ নাকি তোকে খুব বিরক্ত করে, শুধু তোকে দিয়ে কাজ করাই, আর এখন হঠাৎ করে ওরা ভালো হয়ে গেল, তাই না? যারা প্রথমে খারাপ থাকে তারা পরেও কোনোদিনও ভালো হয় না, বুঝেছিস? আরে সেসবের কারণ তো আলাদা। তুই এখন দেখছিস না নন্দিতা কেমন পাল্টে গেছে। ওরা সত্যি সত্যি আমাকে নিজেদের পরিবারের অংশ বলে মেনে নিয়েছে। ওরা আর আগের মতো আমার সাথে খারাপ ব্যবহার করে না। আর ঝগড়াঝাটি কোন সংসারে হয় না বলতো? তুই তোর মায়ের পছন্দে বিয়ে করলে তোর মা তোর সাথে ঝামেলা করবে না? তোর বউকে প্রথম দিনই মেনে নেবে? আর আমার বাড়িতে দাঁড়িয়ে তুই এভাবে আমার মাকে বোনকে অপমান করতে পারিস না রাহুল। তুই যে এইভাবে নিজের স্বার্থের জন্য আমাকে বলে দিবি এটা আমি একবারের জন্য ভাবিনি। আমি আর কোনোদিনও তোদের বাড়িতে আসবো না। এই বলে রাহুল সেখান থেকে বেরিয়ে যায়। মালবিকা তাকে অনেকবার থামানোর চেষ্টা করলেও রাহুল তার কোনো কথাই শোনে না। এক এক করে তার বাকি বন্ধু বান্ধবরাও সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। মালবিকা লক্ষ্য করে নন্দিতা আর মনোরমা দেবীর ব্যবহার অনেক পাল্টে গেছে। রাহুলের সাথে নন্দিতার বিয়ে হবে না জেনেও নন্দিতা আবার আগের মতো কঠোর হয়ে যায়নি। সে এখনো একই রকম ভাবে মালবিকার খেয়াল রাখে, আর তারা ছোট ছোট কারণে একে অপরের সঙ্গে ঝগড়াও করে না। বিশ্বাস করো, আমি জানতাম না যে রাহুলের গার্লফ্রেন্ড আছে। তুমি একদম দুঃখ পেও না, আমি তোমার জন্য ওর থেকেও ভালো ছেলে খুঁজে এনে দেব। আমার একটা মাত্র ননদিনী বলে কথা, তাকে তো সৎপাত্রে দান করতেই হবে। আমি এখন বিয়ে করতে চাই না বৌদি। বিয়ের পরে যদি আমারও তোমার মতো ননদ আর শাশুড়ি মা হয় তখন? তুমি তো মানিয়ে নিয়েছিলে, কিন্তু আমি তো পারবো না। বলো। যেভাবে সেদিন তোমার বন্ধুদের সামনে আমাদের প্রশংসা করলে, আমাদের বিরুদ্ধে খারাপ কথা শুনে তুমি যেভাবে জবাব দিলে, তাতে আমরা বুঝতে পেরে গেছি বৌমা, আমার ছেলে কোনো সাধারণ মেয়েকে বিয়ে করেনি। যেই মেয়ে আমাদের ঘর বেঁধে রাখতে পারবে অপূর্ব তাকেই নিয়ে এসেছে। আমি কথা দিচ্ছি বৌদি, আমি যতদিন এখানে থাকবো ততদিন তোমার জন্য তোমার এই শ্বশুর বাড়িটাকে আমি শ্বশুর বাড়ির নম্বর 1 বানিয়েই রাখবো, যাতে তুমি গর্ব করে সবাইকে তোমার শ্বশুর বাড়ির ব্যাপারে বলতে পারো। তোমার শ্বশুর বাড়ির কথা বলতে গিয়ে যেন মনে ভয় কিংবা চোখে জল না আসে। তাহলে তুই তোর বেশি দিন এই কাজগুলো করতে পারবি বলে মনে হয় না। হঠাৎ করে সবাই অপূর্বকে দেখে বেশ চমকে যায়। কেন বেশি দিন করতে পারবো না কেন? তুই ভাবিস তোর বোন খুবই খারাপ, তাই না? আমি তোদের সবাইকে দেখিয়ে দেব আমি কেমন ননদ নম্বর 1 হতে পারি। বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেলে তোর তো এসব প্রমাণ করার সুযোগ হবে না। বিয়ের পরে বরকে নিয়ে ঘুরতে এসে সব প্রমাণ করিস। এই রাহুল, ভেতরে আই তো। এই নে, তোর বরকে একবারে হাত পা বেঁধে ধরে নিয়ে এসেছি। তুই আমাদের বাড়িতে এসেছিস কেন? তুই যে বলেছিলি আর কোনোদিনও আসবি না, তুমি কেন ওকে অনিন্দিতার বর বললে? কারণ ওরও নন্দিতাকে পছন্দ, ওর কোনো গার্লফ্রেন্ড নেই। আমি ওকে মিথ্যা কথা বলতে বলেছিলাম। তুমি যখন আমাকে বলেছিলে যে রাহুলকে নন্দিতার পছন্দ হওয়ায় হঠাৎই তোমার প্রতি ওদের ব্যবহার পাল্টে গেছে, তখনই আমি রাহুলকে বলেছিলাম যে সে যেন নন্দিতাকে বিয়ে না করার কথা তোমাদের সবাইকে বলে দেয়। আমি দেখতে চেয়েছিলাম রাহুল আমাদের বাড়িতে আসা বন্ধ করলে তোমার প্রতি আমার মা বোনের ব্যবহার পাল্টে যায় কিনা, কিন্তু পাল্টে যায়নি। তাই আবার আমি আমার বোনের হবু বড়মশাইকে সাথে করে নিয়ে চলে এলাম।
অপূর্বর এই কথা শুনে সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সব থেকে বেশি খুশি হয় নন্দিতা। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে নন্দিতা আর রাহুলের শুভ বিবাহ সম্পন্ন হয়।